এবারে ম্যাথটি দেখো, ত্রিভুজ PQR এর শীর্ষত্রয় PQR হলে ভেক্টর পদ্ধতিতে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, আমাকে বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বলো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগবে বলো তো? ত্রিভুজের যে কোনো দুইটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর আমাদের লাগবে। অর্থাৎ যদি আমি PQ ভেক্টর বের করতে পারি এবং PR ভেক্টর বের করতে পারি, তাহলে আমি কি করতে পারবো বলতো? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো পি এবং কিউ দুইটি বিন্দু দেওয়া আছে, তাহলে পি কিউ ভেক্টর কিভাবে বের করতে হয় বলতো? যদি আমাদের ধরো যে এরকম বিন্দু যদি থাকে x1 y1 z1, আরেকটা বিন্দু যদি হয় x2 y2 z2, তাহলে এই যে দুইটা বিন্দু দিয়ে যদি আমরা ভেক্টর আঁকি, ভেক্টরটা কি হবে বলতো? x2 মাইনাস x1 i, এরপরে কি বলতো? y2 মাইনাস y1 j। ঠিক আছে, যেটা শেষ বিন্দু সেটাতে কি, সেটা থেকে আদি বিন্দুটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপরে কি বলতো? z2 মাইনাস z1 k। এটা হচ্ছে আমাদের নিয়ম। ঠিক আছে, দুটি বিন্দু দেওয়া থাকলে ভেক্টর বের করতে হবে এই পদ্ধতিতে। ওকে, তাহলে এই পদ্ধতিতে আমরা pq ভেক্টর বের করে ফেলি। দেখো pq ভেক্টর কি হবে তাহলে? 2 মাইনাস 1 i, তারপরে হচ্ছে মাইনাস 1 মাইনাস 3 j। এরপরে কি হবে বলতো? এরপর হবে আমাদের 1 মাইনাস 2 k। তাহলে আমাদের আসতেছে দেখো i মাইনাস 4j মাইনাস k। এবার আবার পি আর বের করবো, তাহলে আর বিন্দু থেকে পি বিন্দু বিয়োগ করা লাগবে। তাহলে মাইনাস 1 i প্লাস 2 মাইনাস 3j প্লাস 3 মাইনাস 2k। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো? মাইনাস 2i মাইনাস j প্লাস k। তাহলে যেহেতু পি কিউ আর পি আর ভেক্টর আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কি জানি বলতো? আমরা জানি যে এরিয়া কি হবে? হাফ ইন্টু পি কিউ ক্রস গুণন পি আর, তাই না? তাহলে আমরা এই যে ক্রস গুণনটা করে ফেলি। দেখো তাহলে পি কিউ ক্রস পি আর, তাহলে এই ক্রস গুণনটা যদি আমরা করি, তাহলে আমাদের ক্রস গুণন করছি কিভাবে বলতো? আই জে কে নিতে হবে। তারপর পি কিউ এর এখানে আই এর সহগ 1, জে এর সহগ -4, কে এর সহগ -1, পি আর এর এখানে হচ্ছে -2 -1, এখানে হচ্ছে 1। তাহলে এই যেগুলো লিখে ফেললাম। এবার আমরা এই গুণটা করে ফেলি। তাহলে যদি আমরা আই নেই তাহলে কি হবে বলতো? -4 -1, জে যদি নেই তাহলে এটা বাদ পড়বে, তাহলে 1 -2, কে নিলে আমাদের আসবে, কে নিলে আসবে দেখো -1 -8, তাহলে হচ্ছে 5i প্লাস জে -9k। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা তাহলে পি কিউ ক্রস পি আর এর মানটা বের করে নিই। পি কিউ ক্রস পি আর এর মান কি হবে বলতো? হাফ ইন্টু, সরি এটা তো ক্ষেত্রফলের সূত্রতে চলে গেছি। তাহলে মান বের করো। মান বের করবো কিভাবে বলতো? এই যে এখানে -5 আছে তার স্কোয়ার, 1 আছে তার স্কোয়ার, -9 আছে তার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 81 25 1। ঠিক আছে, তাহলে হচ্ছে √107। ওকে, তাহলে আমরা এখান থেকে এরিয়া বের করে ফেলি। এরিয়া সমান কি আসে বলতো? হাফ ইন্টু, আমরা এরিয়ার ফর্মুলা কি পড়ছি? আমরা পড়ছি হাফ ইন্টু পি কিউ ক্রস পি আর, তাই না? তাহলে হাফ ইন্টু √107, এটাই হচ্ছে কি বলতো তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট প্রবলেম দেখুন। প্রবলেম বলতে এটা আমরা আগে একটু আলোচনা করে নিই যে একটা ঘনবস্তুর আয়তন আমরা কিভাবে বের করব। ঘনবস্তুর যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর 3টি ভেক্টর দেয়া থাকে, তাহলে আমরা এর আয়তন কিভাবে বের করব। ঠিক আছে, ঘনবস্তুর আয়তন আমরা ভেক্টর গুণনের পদ্ধতিতে করব। হ্যাঁ, তো এটা দেখো,
ঘনবস্তুর আয়তন বলতে কি বোঝায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ কি বলতো বি, উচ্চতা হচ্ছে সি। তাহলে তিনটা ভেক্টরের মান বের করে যদি আমরা গুণ করে দিই তাহলে কি আমরা হচ্ছে সুন্দর মতো ঘনবস্তুর আয়তন বের করতে পারবো। কিন্তু আমরা যদি ভেক্টর গুণন পদ্ধতিতে করতে চাই তাহলে এইভাবে করতে পারি, যে কোনো দুইটা ভেক্টর ক্রস গুণন করব আর থার্ড ভেক্টরটা আমরা কি করবো বলতো ডট করে দিব। তাহলে আবার কিন্তু এই এবিসি আসবে। কিভাবে এবিসি আসবে সেই জিনিসটা একটু তাকাও। দেখো এখানে সি এর সাথে ধরো যে আমি এ ক্রস বি এর ডট প্রোডাক্ট করব, তাহলে বলো তো এ ক্রস বি করলে তার ডিরেকশনটা কোন দিকে হবে? এ ক্রস বি এর ডিরেকশনটা হবে সি এর দিকে, তাই না? কারণ কি এ এবং বি যে তলে আছে সেই তলের লম্ব বরাবর হবে না এ ক্রস বি এর ডিরেকশন। তাহলে এ এবং বি যে তলে আছে তার লম্ব বরাবর, অর্থাৎ সি যেদিকে সেই দিকে হবে এ ক্রস বি এর ডিরেকশন। তাহলে সি এবং এ বি এর যখন ডট গুণন করব তখন কি হবে বলতো, সি এর মান এ ক্রস বি এর মান ইন্টু কি হবে বলতো কস 0 ডিগ্রি। বুঝতে পারছো এখানে কি করছি? ধরো যে এটা এ ভেক্টর, ধরো এটা এ ভেক্টর, এটা কি বি ভেক্টর, তাহলে এ ডট বি, তাহলে কি হবে এ এর মান বি এর মান কস 0 ডিগ্রি, কারণ এ ক্রস বি এর ডিরেকশন যেদিকে সেই দিকেই কি বলতো সি আছে, তাই না? তাহলে সি এর মান ধরো যে সি, আর এ ক্রস বি এর মান কি হবে বলো? এ ক্রস বি এর মান হচ্ছে এ এর মান বি এর মান ইন্টু কি সাইন থিটা। থিটা এখানে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি, কারণ এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর কস জিরোর মান তো 1। তাহলে এখান থেকে দেখো আমরা সাইন 90-র মানও কি 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বি সি, যেটা হচ্ছে ত্রিভুজের ঘনবস্তুর আয়তন নির্দেশ করতেছে। তাহলে আসো আমরা এবার একটা এক্সাম্পল দেখে ফেলি। সহজ ভাষায় আমরা যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন করব, ক্রস গুণনের যেটা মান আসবে ক্রস গুণনের সাথে আবার অপর ভেক্টর মানে থার্ড যেটা থাকবে তার সাথে কি ডট করে দেব, তাহলে আমরা ঘনবস্তুর আয়তন পেয়ে যাব। আর সহজভাবে যদি আমাদের এমসিকিউতে আসে সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, প্রত্যেকটা ভেক্টরের মান বের করব, বের করে গুণ করে দেব, তাহলে সেটাই হবে কি এরিয়া। যেমন এই এক্সাম্পলটা দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর তিনটা ধার দেওয়া আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে ঘনবস্তুর আয়তন বের করতে হবে। তাহলে সবার আগে আমরা এ ক্রস বি বের করে ফেলি। এ ক্রস বি বের করো। তাহলে প্রথমে আই জে কে লিখলে, তারপর কি লিখবো? আই এর কোএফিসিয়েন্ট কত? 1 2, আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 -3, তারপর হচ্ছে আবার কত 2। এখানে বি এর এখানে আছে 1 2 -1। তাহলে এ ক্রস বি যদি বের করে ফেলি, দেখো আই রাখছো, আই রাখলে হবে 3 -4। এরপর তুমি যদি জে রাখো তাহলে কি হবে বলো তো? এখানে হচ্ছে -2 -2। তো কে রাখলে আসবে, দেখো কে হচ্ছে তাহলে আসবে 4 -+3, তাহলে আমরা পাচ্ছি কি -i +4j +7k। তাহলে আমরা কি করবো বলতো? এ ক্রস বি এর সাথে সি এর আমরা কি করবো বলতো? ডট করব। তাহলে সি ভেক্টর কত? দেখো এখানে আছে আমাদের এ ক্রস বি হচ্ছে -i +4j +7k। এর সাথে আমরা ডট করে দিই সি এর, মানে 3i - j +2k। ডট গুণ করো আই এর সাথে আই এর কোএফিসিয়েন্ট, তাহলে আই এর কোএফিসিয়েন্ট এখানে -1, এখানে কত 3, তাহলে হয়ে গেল -3। 4j4, আর এখানে হচ্ছে তাহলে 4 একে 4, আর এখানে 7 2 হচ্ছে 14। তাহলে দেখো আমাদের রেজাল্ট হচ্ছে 7 ঘন একক। ঠিক আছে, এটাই হচ্ছে তাহলে কি আমাদের এই আয়তাকার ঘনবস্তুর কি বলতো আয়তন। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবারে এই টপিকটা দেখো, সরলরেখার ভেক্টর সমীকরণ আর সরলরেখার কার্তেশীয় সমীকরণ। হ্যাঁ, এই টপিকটা রিসেন্টলি খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষাগুলোতে আসতে পারে। তো দেখো টপিকটা আমরা আগে থিওরিটা একটু বুঝে নিই, তারপর আমরা এক্সাম্পল করব। আসলে এক্সাম্পল আসলে খুব সহজ, কঠিন কিছু না, জাস্ট থিওরিটা একটু বোঝার চেষ্টা করি। দেখো বলছে যে একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল এরকম সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ধরতেছি এ। হ্যাঁ, এ হচ্ছে তোমার কি বলতো নির্দিষ্ট
বিন্দু, যেটা বলছে যে নির্দিষ্ট বিন্দুগামী হতে হবে। আবার বলছে নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল। এই যে সমান্তরাল ভেক্টরটাকে আমরা কি বলতেছি, বি। নির্দিষ্ট বিন্দুগামী যেটা, সেটার অবস্থান ভেক্টরকে বলছে কি বলতো, এ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে এ ভেক্টর, আর সমান্তরাল ভেক্টরটা কি বলতো, বি। তাহলে আমাদেরকে এই সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। কোনটা বলতো, এপি এর সমীকরণ বের করতে হবে, এপি এর সমীকরণ। তাহলে এখানে পি বিন্দুটা হচ্ছে ধরো আমাদের কি ভেরিয়েবল পয়েন্ট। তাহলে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর, সেটাকে আমরা বলতেছি কি বলতো, আর ভেক্টর বলতেছি। ওকে, তাহলে এই আর ভেক্টরটাই আমাকে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, দেখো এপি ভেক্টর ইকুয়াল আমরা কি বলতে পারি বলতো, এপি ভেক্টর সমান কি বলা যায়, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই না? অবস্থান ভেক্টর আমরা দেখছি, এই যে এ পি বের করবো, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, রাইট? তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি এ। তাহলে এটা আমরা লিখতে পারি। আবার লক্ষ্য করো, এপি ভেক্টর সমান আমরা এটাও লিখতে পারি না। এখানে যেহেতু তোমার এপিটা হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল, তাহলে এপি সমান কি হবে, ল্যামডা টাইমস বি। বুঝতে পারছো? যেহেতু সমান্তরাল ভেক্টর, যে কোনো দুইটা সমান্তরাল ভেক্টরকে একে অপরের কি বলতো স্কেলার গুণন হিসেবে লেখা যায়, মানে স্কেলার মাল্টিপল হিসেবে। বুঝতে পারছো কিনা? ধরো যে এটার এই ভেক্টর আর এই ভেক্টর সমান্তরাল, তাহলে এদের মান কি বলতো, মানটা শুধু ডিফারেন্ট হবে, দিক তো একই। তো মানটা যেহেতু ডিফারেন্ট, ওই জন্য তাকে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে মানটাকে আবার সমান করে ফেলা যায়, রাইট? ওই জন্য জাস্ট ল্যামডা বি হয়ে গেল। তাহলে উপরেরটাও এপি, নিচেরটাও কি এপি। তাহলে আমরা কি বলতে পারি, আর মাইনাস এ ইজ ইকুয়াল কি বলতো, ল্যামডা বি। তো এখান থেকে আমরা যদি আর বের করতে চাই, তাহলে আমাদের কি আসবে বলতো, এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে ফর্মুলা হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে নির্দিষ্ট সরলরেখার ভেক্টর সমীকরণ কিভাবে বের করব, ভেক্টর সমীকরণ বের করার উপায়টা হচ্ছে, তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুগামী বলবে সেই বিন্দুটা লিখব, যে বিন্দুগামী বলবে তার অবস্থান ভেক্টর লিখবো এখানে, আর যার সমান্তরাল বলবে সেই ভেক্টরটা এখানে লিখবো, আর সাথে একটা কনস্ট্যান্ট ল্যামডা সবসময় থাকবে। ঠিক আছে, তাহলে যার সমান্তরাল সেটা হচ্ছে বি, আর যে বিন্দুগামী সেটা কি বলতো, এ। এখানে বসায় দিলে আমাদের কি বলতো, সরলরেখার ভেক্টর সমীকরণটা চলে আসবে। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ। এবার দেখো, যদি আমরা কার্তেশীয় সমীকরণটা বের করতে চাই, সেম জিনিসটাই, কিন্তু এবার আমরা বের করবো জাস্ট কার্তেশীয় সমীকরণ। মানে আগে যেমন আমাদের আর লেখা ছিল, এ বি লেখা ছিল, এবার আর কি বলতো, আর লেখা থাকবে না। তাহলে কিরকম হবে, এবার আমরা সবকিছু এক্স ওয়াই জেড এ লিখবো। ঠিক আছে, কিভাবে দেখো, ধরো এ বিন্দুটা যে বলছিল নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে এটাকে আমরা বললাম এ এক্স এ ওয়াই এ জেড। আর ওই ভেরিয়েবল যে পয়েন্টটা ছিল পি, সেটাকে আমরা বললাম কি বলতো, এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আগে তো আমরা এটা পেয়ে গেছি, তাই না, যে এপি এর ইকুয়েশনটা হচ্ছে কি, এপি এর ইকুয়েশন এ প্লাস ল্যামডা বিটা আমরা আগেই পেয়ে গেছি। তাহলে এখন এখানে শুধু অল্প একটু কাজ বাকি। যেহেতু আমি পি বিন্দুটাকে বলছি এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আর ভেক্টর সমান কি লেখা যাবে বলতো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে, আর আমাদের যে এ বিন্দু যেহেতু বলে দিচ্ছি, তাহলে এ ভেক্টর সমান কি লেখা যাবে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। সিমিলারলি আমরা বি ভেক্টরকেও একটা ভেক্টর বলে দিই, যেটা আমাদের প্রশ্নেই তো দেওয়া থাকবে, যে এই ভেক্টরের সমান্তরাল বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে এই তিনটা ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইজ ইকুয়াল এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এটা প্লাস কি বলতো, ল্যামডা টাইমস বি ভেক্টর। বি ভেক্টর কি, বি ভেক্টর হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে এখন দেখো, বাম পক্ষ এবং ডান পক্ষে যে আমাদের আই জে কে এর যে সহগগুলো, এগুলো আমরা কি করব বলতো, সমীকৃত করব। তাহলে বাম পক্ষে আমার আই এর সহগ কি আছে, শুধু এক্স। আর ডান পক্ষে আমার আই এর সহগ কি আছে বলতো, এ এক্স একটা আছে, আর কি বলতো, ল্যামডা বি এক্স আরও একটা আছে। এই দুইটাই কি বলতো, আই এর সহগ। দেখো ভালো করে,
এখানে আই এর সহগ হচ্ছে এটা, এখানে আই এর সহগ কি ল্যামডা ইন্টু বিএক্স। তাহলে এটা আমরা লিখলাম। আবার ওয়াই ইকুয়াল কি লেখা যায় বলতো? ওয়াই ইকুয়াল দেখো এ ওয়াই প্লাস ল্যামডা বি ওয়াই। দেখো বুঝতে পারতেছো কিনা? কারণ এখানে জে এর সহগ কি শুধু ওয়াই, এখানে জে এর সহগ হচ্ছে শুধু ওয়াই, আর এখানে জে এর সহগ কি বলতো এ ওয়াই, আর বি ওয়াই টাইমস কি বলতো ল্যামডা। ঠিক আছে, সিমিলারলি আমরা জেড সমান লিখতে পারবো। আবার জেড সমান কি লিখতে পারবো বলতো এ জেড প্লাস ল্যামডা বি জেড। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করি, দেখো এই যে এক্স ওয়াই জেড যে ভ্যালু বের করলাম সবগুলো থেকে আমরা ল্যামডা ইকুয়াল কত হয় বের করে ফেলি। দেখো ল্যামডা ইকুয়াল প্রথমটা থেকে এক্স ইকুয়াল ল্যামডা ইকুয়াল, এখান থেকে দেখো ল্যামডা ইকুয়াল কি হচ্ছে তাহলে এক্স মাইনাস এ এক্স ডিভাইড বাই বি এক্স। আবার ওয়াই এর যে ইকুয়েশনটা এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো ওয়াই এর ইকুয়েশন থেকে ল্যামডা ইকুয়াল ওয়াই মাইনাস বি ওয়াই ডিভাইড ওয়াই মাইনাস এ ওয়াই ডিভাইড বাই বি ওয়াই। আবার জেড এর যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল জেড মাইনাস এ জেড ডিভাইড বাই বি জেড। দেখছো তাহলে তিনটাই তো ল্যামডা, তাহলে তিনটাকেই কি করা যায় বলতো ইকুয়াল লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি যে এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা। কারণ কি বলতো সবগুলোই হচ্ছে কি ল্যামডারই ভ্যালু, তাই না? তাহলে সবগুলোকে আমরা কি বলতে পারি বলতো, সবগুলোকে আমরা ইকুয়াল বলতে পারি। অলরাইট, তাহলে এগুলো হলো সব হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, আর সবগুলোর ভ্যালু কি বলতো ল্যামডা। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম এটাকেই বলা হচ্ছে কি বলতো এই সরলরেখার কার্তেশীয় সমীকরণ। তাহলে মনে রাখবো কিভাবে আমরা, এটা কিন্তু সূত্রের মতো আমরা ইউজ করবো ম্যাথ করার সময়। হ্যাঁ, তাহলে মনে রাখবো কিভাবে বলতো, ওই যে এক্স, এক্স তো হচ্ছে ভেরিয়েবল, এক্স তো থাকবে একটা সমীকরণে, এক্স ওয়াই জেড তো থাকবেই। তাহলে এক্স মাইনাস কি বলতো ওই যে বলছিল নির্দিষ্ট বিন্দুগামী, সেখান থেকে আই এর সহগটা বসবে। আর যে বলছিল নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল, ওই সরল রেখা যে আই এর সহগটা থাকবে সেটা বসাবো। আবার ওয়াই থেকে কি বিয়োগ করব, ওই নির্দিষ্ট বিন্দুগামী যে বলছিল ওইখানে জে এর সহগ, আর নির্দিষ্ট সরল রেখা বলছিল না ওইখানকার জে এর সহগ। জেড মাইনাস কি লিখবো নির্দিষ্ট বিন্দুর কে এর কোফিশিয়েন্ট, আর নির্দিষ্ট সরল রেখার কে এর কোফিশিয়েন্ট। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা ভেক্টর সমীকরণ এবং কার্তেশীয় সমীকরণ দুইটাই বের করবো। তাহলে এখানে এই ফর্মুলাটা মনে রাখবো, আর আগের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবো। ওকে, আসো আমরা এক্সাম্পল একটা করি, তাহলে আশা করি সব বুঝে যাবা। এই এক্সাম্পলটা দেখো, বলছে কি পি বিন্দুগামী, এই দেখছো এই যে নির্দিষ্ট বিন্দুগামী যেটা সেটা কি বলেই দিছে যে এই বিন্দুগামী। তাহলে যেহেতু তোমাকে বলে দিল যে এই বিন্দুগামী, তুমি এখান থেকে নির্দিষ্ট বিন্দুটা পেয়ে গেলা, এবং বলছে কি কিউ ভেক্টরের কি বলতো সমান্তরাল। তাহলে বুঝতে পারছো এইটা হচ্ছে আমার বি ভেক্টরের মতো কাজ করবে, আর এটা কি বলতো এ ভেক্টরের মতো কাজ করবে। তাহলে ভেক্টর সমীকরণ বের করতে বলছে, আবার কি কার্তেশীয় সমীকরণও বের করতে বলছে। আগে আমরা ভেক্টর সমীকরণ বের করি। দেখো ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ কি হয় বলতো, আর ভেক্টর ইকুয়াল মনে আছে তোমাদের এ ভেক্টর প্লাস ল্যামডা টাইমস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান কত দেওয়া আছে, ওই যে নির্দিষ্ট বিন্দুগামী যেটা সেটা লিখবো। তাহলে 3i মাইনাস 3j প্লাস 4k প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর কত বলতো 3i মাইনাস 2j প্লাস 4k। ওকে, তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা চাইলে একটু সাজায় লিখতে পারি, কিভাবে বলতো আই এর সহগগুলোকে একসাথে লিখলাম। তাহলে 3 প্লাস 3 ল্যামডা আই, তারপর কি বলতো প্লাস হচ্ছে মাইনাস 3 মাইনাস 2 ল্যামডা জে প্লাস 4 প্লাস 4 ল্যামডা কে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি বলতো আমাদের ভেক্টর সমীকরণ। ঠিক আছে, এবার যদি আমাদেরকে বলে যে তুমি হচ্ছে কার্তেশীয় সমীকরণ বের করো, তাহলে আমরা কি করবো বলতো, আমাকে আরেকটু কাজ করতে হবে। কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে মনে আছে কিনা তোমাদের যে আমাদের নিয়মটা কি ছিল বলতো, এক্স মাইনাস কি দিতে হবে বলতো, যে নির্দিষ্ট বিন্দুগামী বলছে তার আই এর সহগ। এখানে বলো তার আই এর সহগ কত, তার আই এর সহগ হচ্ছে 3।
তাহলে আমরা কি করবো বলতো, এখানে 3 বসাবো। আর নিচে কি বসবে বলতো, যে নির্দিষ্ট ভেক্টরের সমান্তরাল বলছিল তার i এর সহগ। ইকুয়াল দিয়ে আমরা কি করবো বলতো, আবার লিখবো y মাইনাস যে নির্দিষ্ট বিন্দুগামী তার j এর সহগ। তাহলে মাইনাস যে হয়ে গেল এখানে +3, আর নির্দিষ্ট যে সরলরেখা ছিল তার j এর সহগ। এরপর কি লিখবো বলতো, z মাইনাস এই যে নির্দিষ্ট বিন্দুগামীর k এর সহগ 4, আর নিচে বসবে কি বলতো, নির্দিষ্ট সরলরেখার 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র ভেক্টর সমীকরণের ইকুয়েশনটা আর কার্টেসীয় সমীকরণের ইকুয়েশনটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে এইটা দিয়ে আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এটাই আমাদের হচ্ছে শেষ। এখান থেকে আমাদের সব টপিক কভার হয়ে গেল। তো তোমরা হচ্ছে এরপরে যে সাজেশনটা দেওয়া থাকবে সেই সাজেশনের ম্যাথগুলো, এমসিকিউগুলো অবশ্যই করবে। ইনশাআল্লাহ তোমরা এগুলোর মধ্যেই সব কিছু কমন পেয়ে যাবে পরীক্ষায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।